আমার অ্যালাদিন জাবিন ফুরকান পর্বসংখ্যা 43। বিকালে সুগন্ধের সাথে বেরিয়েছিল ইরাম। কাছের এক লোকাল মার্কেটে ঘুরে এসেছে। সবারই সারিকাকে কিছু না কিছু দেওয়া হয়েছে, কিন্তু তার দেওয়া হয়নি। একটা পায়েল কিনেছে সে, যদিও সারিকাকে কখনো নুপুর বা পায়েল জাতীয় কিছু ব্যবহার করতে দেখেনি। তবে কেন যেন মনে হয়েছে বস্তুটা দারুণ মানাবে নন্দিনীর পায়ে। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হলো তার। বাইরে থেকে নাস্তা কিনে এনেছে। সুগন্ধা সেসব বেড়ে সবাইকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় রুমে ফিরে ইরাম অবাক হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুলে আঙ্গুল বুলিয়ে ঠিকঠাক করে নিচ্ছে সাইবান। পুরো দস্তুর তৈরি, নিয়ন হলুদ এবং গাঢ় নীল বর্ণের একটা রংচটে জ্যাকেট পরনে, ডুলা জিন্স, গায়ে ঝুলছে হেডফোন। নিজের অনামিকা একটা সিলভার আংটি গলায় নিচ্ছে। সে এমন সময় ইরাম কাছে গিয়ে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? সাইবান থমকালো। পিছনে ঘুরে তাকিয়ে অর্ধাঙ্গিনীকে দেখল। সাদা রঙের সালোয়ার কামিজ পরনে ইরামের, তাতে আয়নায় বাসানো পুঁতির কারুকার্য। ঠোঁটে অতি কীর্ণ একটা হাসি রেখা ফুটলো সাইবানের। জবাব দিল, শো আছে। ইরাম অবাক হলো। শো? কিন্তু তোমার তো একটাই শো ছিল যতদূর জানতাম। আজকেরটা স্পেশাল শো। চুক্তি দিল সাইবান। ইরামের কেন যেন আচরণটা ঠিক ভালো লাগলো না। তবে সে কিছু বলতে পারলো না। এর আগে সাইবানের পকেটে ফোনটা বেজে উঠল। দ্রুত বের করে রিসিভ করলো সে। সামিয়া ভিডিও কল করেছেন ঢাকা থেকে। ফোনটা তুলে ধরে মুখে আকস্মিক হাসি ফুটিয়ে সাইবান কপালে সালাম টুকে বলে উঠল, ইয়ো ব্রো, হোয়াটসঅ্যাপ। ইরাম না পারতে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা দোলালো। যারা সাইবানকে ব্যক্তিগতভাবে চেনে না, তারা দেখলেন নির্ঘাত ভাববে কত জনমে জনমে পুরাতন বন্ধুর সঙ্গে কথা বলছে সে। সামিয়া অপাশ থেকে বললেন, অবস্থা তো গুরুতর। এই তো তোর পেয়ারে চেঙ্গিস আর ওসামাকে পশু ডাক্তারে দেখিয়ে আনলাম। সাইবান ট্যুর থেকে হাসিটা সহসা মুছে গেল। স্কিনের দিকে ব্রুকুচকে তাকালো সে। ইরামও এবার কৌতূহল দমাতে পারল না। তার পাশে দাঁড়িয়ে মুখ বাড়িয়ে উকি দিল দেখার জন্য। সামিয়া ক্যামেরা ধরে দেখাচ্ছেন একটা নরম গতিতে শুয়ে আছে সাইবানের হ্যামস্টার। দবদবে সাদা চেঙ্গিস খান এবং গোটা কালচে বাদামি বারাক ওসামাকে দেখা যাচ্ছে ব্যান্ডেজের মতো কিছু জড়ানো শরীরে। জিভ দাঁতে টেকে বিরক্ত শব্দ তুলল সাইবান। আমি চোখের আড়াল করলেই ওদের মুখোমুখি সংঘর্ষণ শুরু হয়ে যায়। না দেখি কালপ্রিটটা কোনটা? ওকে ধরে দুটো উষ্ঠ দিতে পারেনি? সামিয়া হাসলেন। ক্যামেরা ঘোরাতেই ওপর একটা কাচের বাক্সে বালুর উপর গুড়গুড় করতে দেখা গেল সাদা আর বাদামি মিশলের গোড়া কিম জং হিটলারকে। দিব্যি আনন্দে আছে সে। সামিয়া খুব সম্ভবত আঙ্গুর দিয়েছেন। একটা ধরে চুকচুক করে চিবিয়ে যাচ্ছে। সাইবান দমকে উঠল। ইস, চেহারাটা দেখ, যেন ওনার মতো পবিত্র বান্দা দুনিয়ায় দুটো নেই। ওই হিটলারের বাচ্চা, ওদের মেরেছিস কেন? ইরাম বিস্মিত না হয়ে পারল না। অবাক কণ্ঠে শুধালো, ও বাকিদের মারে? চুপ উল্টালো সাইবান। মানুষ হলে সঙ্গী দুজনকে ব্লেন্ডারে ভরে চোখ বুঝে ব্লেন্ড করে ফেলতো। আপনার কি মনে হয় সাদে ওকে হিটলার ডাকি? মালটা একটা ডিরেক্টর। এরাম হাসবে নাকি দুঃখ করবে বুঝতে পারল না। সাইবানের সাঙ্গপাঙ্গ তারই মতো অবিশ্বাস্য। মাথা দুলিয়ে স্কিনের দিকে তাকালো সাইবান। আঙ্গুল তুলে শাসালো। ওই শালাটাকে একদম চেঙ্গিস আর ওসামার আশেপাশে যেতে দেবে না মম। দরকার হয় সিন্ধুকবরে লক করে রাখো। 2 ঘন্টা খাবার না দিলে যখন দাঁতের জ্বালা উঠবে তখন এমনিতেই সোজা হয়ে যাবে। আমি এসে নেই, তারপর তোর পিঠের উপর আমি কফি বিন বাংবো। হিটলার বুঝেছে কি বুঝেনি সেই জানে। ইরাম শুধু দেখল তার দাঁতের দাঁড় বেড়ে গেছে। একটা আঙ্গুর সমাপ্ত করে চুকচুক করে আর একটা গিলছে। সামিয়া হেসে ফোন গড়িয়ে ফেললেন। সাইবানের দৃষ্টি কেমন যেন নরম হয়ে এলো। চেঙ্গি আর ওসামা ঠিক আছে তো? বেশি সমস্যা হয়েছে? মুচকি এসে মাথা নাড়লেন সামিয়া। না, ওই একটা কামড় খাইছে, আরেকজনের সঙ্গে আছড়াছড়ি হয়েছে। ডাক্তার বলেছে তেমন গুরুতর নয়, 2 দিন বাদে ঠিক হয়ে যাবে। ওদের দেখে রাখো। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। চিলব্রো, মোমা আছে কি করতে? হ্যাঁ, আমার বৌমা কোথায়? আর আমাদের সোনামুনা জাদু পাখিটা কোথায় জানছো? এই তো মাত্র হেগে ঘুমিয়েছে। চটাস করে সাইবানের মাথায় ছাড়ি মারল ইরাম। এসব কোন ধরনের কথাবার্তা? হেগে ঘুমিয়েছে এটা তো বলা যেত। আশ্চর্য। ফোনটা কেড়ে নিল সে নিজের হাতে। হে আম্মু, আসসালামু আলাইকুম। ওর যত সব বাজে কথা। কুচুকু ঘুমাচ্ছে। তোমার কি খবর? শরীর ভালো আছে? আর বাবা? ইরাম কথা বলতে আরম্ভ করলো। সাইবান হাসতে হাসতে বিছানার ধারে গিয়ে বসলো। নিজের নতুন কেটস জোড়া পায়ে গলিয়ে বাঁধতে শুরু করলো। তির্যক দৃষ্টিতে চেয়ে দেখলো পিছনে কোনায় ঘুমিয়ে আচ্ছন্ন ইজান। চারপাশে বালিশ দেওয়া আছে। কোনো ক্রমে গড়িয়ে পড়ার সুযোগ নেই। মিনিট 5 পর সামিয়ার সাথে কথা শেষ করে ফিরে এলো ইরাম। ফোনটা স্বামীর হাতে ফিরিয়ে দিয়ে তার হালকা চিন্তিত চেহারাটা দেখলো। চিন্তা করো না, ওরা ঠিক হয়ে যাবে। সাইবান খানিকটা অবাক হলো। তাকে কিছুটা লজ্জিতও দেখালো। ফোন পকেটে পড়তে পড়তে সে জানালো, চিন্তা করছি না। মৃদু হাসলো ইরাম। যদিও
সে কখনো কোনো পশু পাখি পালনে আগ্রহী ছিল না, তবে যারা পেলে অভ্যস্ত তাদের দেখেছে। নিজেদের আপন মানুষের মতোই তারা পোষা প্রাণীদের ভালোবাসে। ইরাম কয়েক মুহূর্ত ভেবে হঠাৎ করে শুধিয়ে বসলো। সত্যি করে একটা কথা বলবে আলাদিন, আমাদের বিয়ের দিন এহানের গালে ব্যান্ডেজ ছিল। জিজ্ঞেস করার পর বলল ইঁদুর কামড়েছে। ওটা কোনোভাবে তোমার সেনাবাহিনী ছিল না তো? তড়াক করে লাফিয়ে উঠল সাইবা। চেহারার বাপখানা এমন যেন তাকে অপমান করা হয়েছে। কি আপনার মনে হয় ওই পুংটাকে শিক্ষা দিতে আমি আমার আদরগুলোর উপর অত্যাচার করব? সি, এই ছিল আপনার মনে? নাটক কম করো। বিয়ের আগের দিন রাতে তুমি দলবল নিয়ে বাড়িতে ঢুকেছিলে, ওরা তোমার সাথেই ছিল। ছোটোবেলায় সিআইডি আমি অনেক দেখেছি, বুঝেছো? একটি ডুব গিল সাইমা। জ্যাকেট টেনে টেনে ব্যস্ত হয়ে বলো, আমার দেরি হয়ে যাচ্ছে, প্র্যাকটিস করে শতে যেতে হবে। তাড়াহুড়ো করে পালাতে সে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ইরাম তার হাত চেপে ধরে ফেলল। ব্রু তুলে শুধালাম, এই 1 মিনিট, তুমি তো একটা শো করতেই বরিশালে এসেছিলে, আজকে আবার কিসের শো? সাইবান ঘুরে দাঁড়ালো, নিজের হাতের কবজি ইরামের জড়ানো আঙ্গুলগুলো দেখলো। ঠোঁটে তির্যক হাসি ফুটল তার। রমণী তার লক্ষ্য করে নিজের হাত সরিয়ে নিতে গেলেও সব পারল না। সাইবান খুব করে সেটা ধরে ফেলে উপরে তুলল, আঙ্গুলের টোকায় নিজের ঠোঁট শুয়ে দিল। শিউরে উঠল ইরাম। তার তর্জনীর আঙ্গুলটা দাঁতের পাটির মাঝে নিয়ে আলতো কামড় দিয়ে হাসলো সাইবান। জেলাস মাই প্রেশিয়াস। ইরাম বেবাচেকা খেয়ে গেল। নিজের হাতটা জোরপূর্বক সারিয়ে নিয়ে আঙ্গুল ঘষতে ঘষতে রাঙ্গা গাল নিয়ে সে বলল, হাজব্যান্ড কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কখন ফিরবে, এগুলো কি জিজ্ঞেস করা যাবে না নাকি? কাছে এসে ইরামের কোমর হাত রেখে তাকে সন্নিকটে টেনে নিল সাইবান। কানের লতিতে চুমু দিয়ে ফিসফিস করে আবেশিত গলায় বলল, এভাবে হুটহাট হাজব্যান্ড ডাকবেন না, আমি হার্ট অতি দুর্বল, সামলাতে না পেরে অ্যাটাক করে বসতে পারে। ইরাম তপ্ত অনুভূত করল। তার আঙ্গুল জোড়া সাইবানের জ্যাকেটের কাঁধে অংশে জড়িয়ে গেল। স্বামী তার নয়ন বরে প্রতিটা প্রতিক্রিয়া খেয়াল করল। শেষমেশ মাথায় এক পাশে টুট শুয়ে আদরেকে দিয়ে জানালো, জেলে শোয়ার কিছু নেই। পরনারীকে সীমারেখা দেখিয়ে দেওয়ার 101টা উপায় আমার জানা আছে, তবুও যদি মনে খচখচ করে তবে নিজের একটা সিলমোহর মেরে দিন। মাথা কাত করে আঙ্গুল তুলে নিজের গলার দিকটা নির্দেশ করলো সাইবান। বাঁকা হেসে বসল। আপনার দাঁতের দ্বার পরীক্ষা করার উপযুক্ত স্থান, ওয়ান ট্রাইট। এরম মনে হলো তার মাথায় তালু ফট করে গরম হয়ে গেছে। দোকান থেকে বাষ্পের মতো ধোঁয়া বেরোচ্ছে। একটা জোরালো ধাক্কা দিয়ে সাইবানকে দূরে সরিয়ে দিল সে। তবে বান্দা সরে যাওয়ার আগে হাত বাড়িয়ে ইরামের কাঁধে জড়ানো সাদা শিফনের অন্যটা টেনে নিল। ব্রু কুচকে ফেললো অর্গাঙ্গিনী তার। এটা কি হলো? প্রশ্ন শুনে হাসতে হাসতে তার ওড়নাটা নিজের গলায় মাফলারের মতো পেঁচিয়ে সাইবান ব্রু নেচ্ছে জানালো, আপনার সিলমোহর। চোখ টিপে উল্টো ঘুরে গেল সে। শেষ বাজাতে বাজাতে হেলো দুলে রুমের বাইরে বেরিয়ে গেল। ইরাম নিজের জায়গায় দাঁড়িয়ে হততম্ব হয়ে দেখা গেল। পরক্ষণে একটি লাল রাঙা হাসি ছড়িয়ে গেল তার টুটে। দুহাত মুখ ডেকে নিজের বেহায়া অন্তরকে সামাল দিল সে। আই উই ঘুমের বাজে শব্দ করে নেড়েচড়ে উঠল ইজান। ইরাম দ্রুত ঘুরে দাঁড়ালো, বিছনায় চলে গেল। এই যে আম্মু, এখানে কুচুপু। ইজান ঘুম থেকে উঠে পড়া তাকে নিয়ে খেলতে খেলতেই নিজের আর্টিকেলের কাজ সেরে ফেললো ইরাম। সব কিছু ঠিকঠাক কাছে নিশ্চিত হয়ে জমা দিতে দিতে রাত 9টার মতো বেজে গিয়েছে প্রায়। এর মধ্যেই সুগন্ধা এসে হাজির। ইরাম আর সাইবানের রুমটা ভালো ইন্টারনেট সার্ভিস আসে, বাড়ির অন্য জায়গায় কিছুটা দুর্বল, তাই সুগন্ধা নিজের ড্রামা দেখার সময় এখানেই আসে। আজও এলো। ইজানকে কোলে বসে সে একটা কোরিয়ান ড্রামা দেখা শুরু করলো। সেই ধরনের মারামারি চলছে, তিলার বোধ হয়। সুগন্ধা এসব দেখে ইরামের জানা ছিল না। তার ছেলেও দিব্যি মশগুল হয়ে গেল। বুঝুক বা না বুঝুক, সুগন্ধার সঙ্গে ডেব করে স্ক্রিনের দিকে তাকিয়ে আসে সে। ইরাম ছেলেকে খুব কমই স্ক্রিন টাইম দেয়, তাও না পারতে। আর যখন সুগন্ধার সাথে মশগুল হয়েছে তখন আর বিশেষ মানা করলো না সে। এমনিতেও একটু পর খেয়ে ঘুমিয়ে যাবে। ঘড়ি দেখলো সে, সময় দেখে ভাবলো এখনই সুযোগ, সারিকাকে উপহারটা দিয়ে আসা যাক। পায়েলের গিফট বক্স সাথে নিয়ে ইরাম বেরোলো। সারিকার রুমটা দোতলাতে, তবে সেটা এখন ফাঁকা। ভেতরে কেউ নেই। আশেপাশে কোথাও মিসিরকে দেখলো না ইরাম। কৌতূহলী হলো সে, গেল কোথায়? নিচে। ইরাম যেই না সিঁড়ির দিকে পা বাড়ালো তখনই করিডোরের দেয়ালে থাকা জানালা বেয়ে বাইরের একটি দৃশ্য চোখে পড়লো তার। বাড়ির পিছন দিকে কলা গাছের ছোটো বাগান, সেখানে ছোটো একটা পুকুর আছে, তাতে মাছ চাষ হয়। সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা মানবকে চিনতে ইরামের বেগ পোহাতে হলো না। সারিকা এবং অনুরাগ, তাদের একসাথে দেখে কেন যেন ইরামের খানিকটা ক্রোধ অনুভূত হলো। মিসির এই বাড়িতেই আছে। এই দুজন কি মাথা খারাপ হয়ে গেছে? অনেকদিন ধরে চুপচাপ দেখা যাচ্ছে সে, যদিও এটা তার ব্যক্তিগত ব্যাপার না, সারিকার ব্যক্তিগত ব্যাপার। তবুও চোখের সামনে দেখে কতদিন চুপ থাকা যায়।
আজকে কিছু না বললেই না, সারিকা না হয় পাগল, অনুরাগ ও বা কী সমস্যা। শক্ত গলায় মানা করতে পারে না। এসব ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নেমে গেল সে, সাবধানে পুকুর ঘাটে চলে গেল। দেওয়ালের পিছনে নিজেকে আড়াল করে প্রথমটাই শুনল, কথা কি হচ্ছে। যদি সাধারণ কিছু হয়ে থাকে তবে এভাবে ঢুকে পড়াটা মানানসই হবে না। আসলে আমার মনে ছিল না আপনার জন্মদিনের কথা, তাই তেমন কোনো গিফট তৈরি করতে পারিনি। অনুরাগের নরম গলা শোনা গেল। সায়রিকা কয়েক হাত দূরে মুখোমুখি দাঁড়ালো। মৃদু হাসল সে। আমার আমরা কেই বা আর কত কিছু মনে রাখি। বলো অনুরাগ। অপ্রয়োজনীয় জিনিসগুলো মস্তিষ্ক এইভাবেই মুছে ফেলে। হাত জোড়া মুট করে ফেললো অনুরাগ। সে সারিকার দিকে সরাসরি তাকিয়ে নেয়। দৃষ্টি পুকুরের পানি দিকেই আবদ্ধ। রাতের আধারে মনে হচ্ছে কাজলা জল টলটল করছে। আপনার এভাবে এখানে আসা উচিত হয়নি। সারিকা তার কথা শুনে মাথা দুলিয়ে বলল, তুমি বা কেন চলে যাচ্ছ না? পথ তো খোলাই আছে। অনুরাগ নিজের পকেটে হাত ভরল। ভেতর থেকে যেটা বের হলো সেটা অপ্রত্যাশিত। ইরাম চোখ শুরু করে অদূর থেকে দেখল একটা নোটপ্যাড। অনুরাগ সেটার একটা পৃষ্ঠা ছিঁড়ে সারিকার দিকে বাড়িয়ে ধরল। রমণী প্রথমটায় অবাক হয়ে গেল। সে মূলত বাড়ির বারান্দায় দাঁড়িয়ে পুকুর পাড়ে বসে এই নোটপ্যাডে জেল পেন দিয়ে অনুরাগকে কিছু আঁকাআঁকি করতে দেখেছিল, তাই কৌতূহলী হয়ে এসেছে। পৃষ্ঠা দেখে সারিকা স্তব্ধ হয়ে গেল। সাদা কাগজে কালো কলম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে একটি মেয়েলি ওপর। ফুলের দুলনায় দুলছে মেয়েটি। পরনে শাড়ির আঁচল বাতাসে উঠছে। কানের উপর চুলের খোপায় গুজে একটি ময়ূরের পালক। রাধার অবয়, কিন্তু চেহারায় গাঁথুনি বাসছে সারিকা সহ। চোখ তুলে সামনে তাকালো রমণী। টের পেল তার দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছে। অনুরাগ নোটপ্যাডটা আবার নিজের পকেটে ঢুকিয়ে রেখে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে। এইটুকুই। অনুরাগ উল্টো ঘুরে যেতে নিল। সে আর থাকতে চায় না এখানে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। কিন্তু পিছন থেকে সারিকা কপ করে তার হাতটা ধরে ফেলল। ছবিটা নিজের বুকে চেপে টলটল অশ্রুমাখানো এনে আবেদন নিয়ে সে বলে উঠল, যদি এভাবে যাওয়ারই ছিল তবে কেন এসেছিলে আমার জীবনে? অনুরাগের হাত শক্ত হয়ে গেল। আস্তে করে নিজেকে সারিয়ে নিতে চাইল সে, তবে সারিকা ছাড়ল না। আরও জোরালোভাবে চেপে ধরল তার কবজে। আমি তোমায় বলতে পারছি না অনুরাগ। বুকটা বুঝি চুরমার হয়ে গেল অনুরাগে। চোখ জোড়া বুঝে ফেলল সহসায়। না, তার নয়নে জমা অশ্রুজল কিছুতেই ওই রমণীকে দেখাতে দেওয়া যাবে না। নিজেকে সামলে দীর্ঘ প্রশ্বাস টেনে শেষমেশ সে ঘুরে দাঁড়ালো। সারিকার হাতটা এবার জোরপূর্বক ছাড়িয়ে নিল। দূরে সরে গেল কয়েক পা। এভাবে বলবেন না, আমাদের কোনো কালেই মিলন সম্ভব ছিল না, আর হবেও না। অসম্ভবের কথা ভেবে নিজের বর্তমানকে নষ্ট করবেন না। তুমি এভাবে বলছো যেন তুমি নিজেও খুব সুখে আছো, জীবনে এগিয়ে গেছো, অথচ আজও তুমি তোমার চিত্রে আমাকে বাঁধো। কাগজের পৃষ্ঠায় ফুটিয়ে তোলা ছবিটা সর্বোচ্চ অর্জনের মতো করে আগলে রেখে বলল সারিকা। অনুরাগের কণ্ঠ কাঁপল। ওটা সামান্য একটা চিত্র, এর বেশি কিছু না। সামান্য? মর্মাহত মনে হলো সারিকাকে। অনুরাগ অবশেষে তার চোখের দিকে সরাসরি তাকালো। গভীর গলায় জানালো, হ্যাঁ সামান্য। আপনি চাইলে আমি আরও 5টা 10টা এঁকে দিতে পারি, আমার হাত কাঁপবে না। নিজেকে অদৃষ্ট বাঁধন থেকে মুক্ত করুন সারিকা। আপনার জীবন পড়ে আছে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। তাকে আগলে নিন, অতীতকে নয়। আর দাঁড়ালো না অনুরাগ। সে জানে নিজেকে যতটুকু শক্ত রেখেছে, আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সেই শক্তিটুকু আর থাকবে না। তাই সে ঘুরে হন করে হেঁটে চলে গেল। একবারও পিছন ফিরে দেখল না। যদি দেখত তবে দেওয়ালের পাশে লুকিয়ে থাকা ইরামকে টিকি চুকে পড়ত। অথচ আজ তার মনটা বড্ড বিষাদপূর্ণ। অনুরাগ চলে যেতেই সারিকা হাঁটু ভেঙে সেখানে বসে পড়ল। হাতের পৃষ্ঠায় আঁকা চিত্রটার উপর টপ টপ করে অশ্রু ফুটা গড়িয়ে পড়ল তার নিষ্ঠুর পাষাণ। সেটা বুকে চেপে রেখে আপন মনে নিঃশব্দে ফুপাতে লাগলো সারিকা। ইরাম দ্বিধান্বিত হলো। বুঝতে পারল না হস্তক্ষেপ করা উচিত নাকি চলে যাওয়া উচিত। সে সিদ্ধান্ত নেওয়ার আগেই তৃতীয় এক ব্যক্তির উপস্থিতি সেখানে টের পাওয়া গেল। মৃদু পদশব্দ। ইরাম অবাক হয়ে গেল। আর কেউ ছিল নাকি আশেপাশে? সে তো আসার সময় খেয়ালই করেন। তার বুকটা চেপে এলো যখন সে দেখল বাড়ির পিছন দিক দিয়ে ধীরে ধীরে হেঁটে সারিকার সামনে গিয়ে দাঁড়ালো মিছিল। পদশব্দ শুনে সারিকা মুখ তুলে তাকালো। সামনের দণ্ডায়মান মানুষটাকে দেখে সে জমে গেল নিজের জায়গায়। কয়েক মুহূর্ত মনে হলো তার বিবেক বুদ্ধি লুপ পেয়ে গেছে। মিসির ফিসফিস করলো সে কাপা গলায়। মিসিরের চেহারা অত্যন্ত শান্ত। কিছুই বোঝা যাচ্ছে না। সে কি অনুরাগ আর তাকে একসাথে দেখেছে, কথাবার্তা শুনেছে? সারিকা টের পেল না। মিসির তো রাস্তার মোড়ের টং দোকানে চা খেতে যাবে বলে বেরিয়েছে। ফিরল কখন? ফিরলেও পিছন দিক দিয়ে কেন এলো? মিসির হাঁটু মেরে স্ত্রীর সামনে বসল। প্রশান্ত নয়নে একবার স্ত্রীর অশ্রু ভেজা
মুখ এবং পরক্ষণে তার বুকে আগলে রাখা পৃষ্ঠটা দেখল। সামান্য হাসি ফুটল তার টুটে, পরিহাসের হাসি। একটি হাত বাড়িয়ে দিল সে। সারিকার গাল শুয়ে বৃদ্ধা আঙ্গুলে সযত্নে মুছে দিতে লাগলো অশ্রুফুটা। ভালোবাসার মানুষটাকে আপন করে না পাওয়ার যত না মাপার দুনিয়াবি কোনো মাপকাঠি নেই। মিসিরের কণ্ঠটা জাদুকরি শোনালো, নমনীয়, গভীর, আরামদায়ক। সারিকা চুপ বুঝে ফেলল, নিজেকে এলিয়ে দিল স্বামীর সুয়ায়। মিসির এবার দুহাত বাড়িয়ে ওর মুখটা ধরে অস্ত্র মুছতে মুছতে বলে গেল, ভালোবাসা ভুলে যায় না। বুকের এক কোণায় দখল করে রাজ করে সে অন্তিম নিঃশ্বাস অবধি। আমরা মানুষেরা সেই নিঃশব্দ রাজ্যে বিচরণ করতে পছন্দ করে, অথচ সেই রাজ্যে প্রবেশ করব কি করব না সেই নির্বাচনটাও আমাদের হাতে থাকে। চুপ গেল সারিকার। প্রসারিত দৃষ্টিতে দেখা গেল সে মিসিরকে। লোকটা রাগ করছে না, খুব দেখিও কথা বলছে না, অথচ তার উচ্চারিত প্রত্যেকটা বাক্যে বিষণ্ণ বাস্তবতা মেশানো। সারিকা তাকাতেই দেখে মিসিরের সূক্ষ্ম হাসিটা আর একটু বিস্তৃত হলো। তুমি নিষিদ্ধের রাজ্যে বিচরণের সিদ্ধান্ত নিয়েছো সারিকা। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু নিজের প্রতি আফসোস আছে। দুঃখিত, আমি কোনোদিন তোমার আপন হতে পারলাম না মেয়ে। সারিকা কিছু উচ্চারণ করতেই যাচ্ছিল, কিন্তু পারল না। মিসির হুট করে উঠে দাঁড়িয়ে পড়ল, হাঁটু চেড়ে একদম স্বাভাবিক গলায় জানালো, আমার অফিসের জরুরি কাজ আছে, আমি আজকে রাতে বাসেই ঢাকায় ফিরে যাচ্ছি। তুমি সবার সাথে ঘুরে ফিরে এসো, ঢাকা গেলে পরে দেখা হবে। গুড বাই মিসির। লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল সারিকা, হাত বাড়িয়ে দিল স্বামীকে ধরার জন্য, কিন্তু পারল না। মিসির ইতিমধ্যে দ্রুত পায়ে এগোতে শুরু করেছে। মিসির, লিসেন টু মি প্লিজ। কিন্তু মিসির আর পিছন ফিরে তাকালো না, হেঁটে বাড়ির ভেতর ঢুকে গেল। থামল সে কনেকক্ষণের জন্য, তবে সারিকার ডাকের কারণে নয়। মাথা সামান্য কাত করে দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে থাকা ইরামকে দেখল সে। উভয়ের মাঝে কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি বিনিময় হলো, এইটুকুই। মিসির না কিছু বলল, না কোনো প্রতিক্রিয়া দেখালো, হেঁটে ভেতরে চলে গেল। ইরাম তখনও দাঁড়িয়ে থাকলো, নিজেকে কেমন যেন আহাম্মক এবং নিচ মনে হচ্ছে তার। এখানে আসাই উচিত হয়নি। এসেছেও বা যখন তখন কিছু না করে চুপচাপ দাঁড়িয়ে থাকাটা হয়তো উচিত হয়নি। একটি আলিশান হোটেলের রুফটপে প্রাইভেট পার্টির আয়োজন। জায়গাটা যথেষ্ট রুচিসম্পন্ন, খোলা আকাশের নিচে চকচকে টাইলসের মেঝে। সেখানেই হেঁটে গেলাম, আয়নার মতো নিজের প্রতিফলন দেখা যায়। খোলা বাতাসে প্রাকৃতিকভাবে একটি শীতল অবস্থান বিদ্যমান। লাল, নীল এবং সবুজ রঙের মৃদু আলোয় বাতিতে সাজানো চারপাশ। তাতে অদ্ভুতরে একটু মোহময়ী পরিবেশ সৃষ্টি হয়েছে। জায়গায় জায়গায় সাজিয়ে রাখা শোপিস, কৃত্রিম গাছের আদলে তৈরি সাদা আলোর কিছু কারুকার্য দেখলেই মনে হবে গাছের গায়ে তুষারপাত হয়েছে। স্টেজটা ইলেকট্রনিক লাইট দিয়ে সাজানো, পিছনে বিশাল একটি এলইডি স্ক্রিন, তাতে ইংরেজি অক্ষরে নিয়ন আলোয় বাজছে নামটা, ডিজে আলাদিন। সাইবান দাঁড়িয়ে আছে স্টেজের উপর, কয়েক মিটার উঁচু টায়াস বসিয়ে তাতে কন্ট্রোল প্যানেল সেট করে দেওয়া হয়েছে। ওঠানামার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে। এখানে বেশিরভাগ মানুষ অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী বলে মনে হচ্ছে। মখমলি সোয়ায় বসে নিজেদের মাঝে গল্প করছে, অনেকে আবার জুসের গ্লাস হাতে ইতিউতি হাতাহাতি করছে। সাইবান কন্ট্রোল বোর্ড ঠিকঠাক করে নিচ্ছে। একটি মৃদু সুর বাজিয়েছে সে, অর্কেস্ট্রার আদলে। অভিজাত ভাব স্পষ্ট। এখনও পার্টি পুরোদমে শুরু হয়নি, কারণ অপেক্ষায় আছে অতিথিগণ। নিজেদের হেডফোন কানে লাগিয়ে যখন সাউন্ড ঠিকঠাকে আছে কিনা সাইবান দেখে নিচ্ছে, তখনই দুজন স্যুট পরিহিত লোক স্টেজের কাছে এসে দাঁড়ালো। এর মধ্যে একটুখানি মোটা এবং খাটো টাক মাথায় একটা লোক বাড়ি গলায় বলল, মিস্টার আলাদিন। সাইবান মাথা ঘুরিয়ে তাকালো, হেডফোন খুলে স্টেজ থেকে নেমে এলো, তার দিকে হাত বাড়িয়ে দিল লোকটা কর্মমর্দনের উদ্দেশ্যে। সাইবান হ্যান্ডশেক করতেই বিরাট হাসি ফুটল লোকটার চেহারায়। আসলে আপনাকে দেখে কি যে ভালো লাগছে, এতদিন শুধু শুনেছি, আজ সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। ধন্যবাদ আমাদের অফারটা গ্রহণ করে এত আর্জেন্টলি শো করতে আসার জন্য। ওয়েলকাম মিস্টার চৌধুরী। ম্যানেজার ছেলেটার কাছ থেকে মোটামুটি ডিটেলস নিয়েছে সাইবান। হাত সরিয়ে নিয়ে অপর লোকটির উদ্দেশ্যে সম্মানের দৃষ্টিতে চেয়ে আবার মিস্টার চৌধুরীর দিকে ফিরল সে। তো দেরি কিসের, আমরা শো করতে পারি। দুঃখিত, আসলে এই পার্টিটা যার উদ্দেশ্যে দেওয়া তিনি এখনও এসে পৌঁছাননি। সাইবান ব্রু উঁচু করল, তার প্রশ্নের প্রয়োজন হলো না। মিস্টার চৌধুরী নিজেই থেকেই বলতে লাগলেন, আসলে আমাদের কোম্পানির সাম্প্রতিক বিরাট সাফল্যের জন্য আমরা সব এমপ্লয়ার মিলে আমাদের বসের জন্য এই সারপ্রাইজ পার্টিটার প্ল্যান করেছি। আইসি, আমি নিশ্চয়ই আপনাদের বস খুব খুশি হবেন। মৃদু হাসল সাইবান। মিস্টার চৌধুরী বোধ হয় আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু পারলেন না। হালকা গুঞ্জন সৃষ্টি হলো প্রবেশপথে। বস এসে পড়েছেন বোধ হয়, আমি রিসিভ করে আসি।
মিস্টার চৌধুরী এবং তার সাথে লোকটা তাড়াহুড়ো করে চলে গেল। সাইবান বুকে দুবাহু বেঁধে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে গেল চারপাশের তোড়জোড়। এমন মুহূর্তেই দুজন রমণী তার কাছে এলো। মিস্টার ডিজে, একটা সেলফি নিতে পারি আমরা? পাহাড়ি শাড়ি পরিহিত এক যুবতী অতি উত্তেজিত নিয়ে বলল। সাইবান মাথা দুলিয়ে বলল, শিওর। দুজন সাইবানের দুপাশে দাঁড়ালো। একজন রমণী বেশ সাবলীয় এবং শান্ত থাকলেও যুবতী মেয়েটা সাইবানের গা কাছে এলো একবারে। কাঁধে কাঁধ মিলিয়ে আইফোন উঁচিয়ে ধরল। সাইবান তৎক্ষণাৎ ক্যামেরার সামনে নিজের হাতটা তুলে বলল, এক্সকিউজ মি। হাত বাড়িয়ে মেয়েটার হাত থেকে ফোনটা নিজের হাতে নিল সাইবান। তাতে তার আনুমানিক জলজল করতে থাকা সিলভার আংটিটা স্পষ্ট দেখা গেল। আমি ক্লোজভাবে ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, ইফ ইউ ডোন্ট মাইন্ড লেডিস। রমণীদের থেকে খানিকটা দূরত্ব রেখে সামনে দাঁড়ালো সাইবান। নিজের হাতে সেলফি তুলে দিল, অতপর ফোনটা ফিরিয়ে দিল যুবতীকে। সেলফি যখন স্পষ্টতর দেখা যাচ্ছে সাইবানের গলায় মাফলারের মতো পেঁচানো মেয়েদের ওড়না আর আঙ্গুলের আংটি। দুজন মেয়ে একে অপরের সঙ্গে নীরব দৃষ্টি বিনিময় করলো। থ্যাংক ইউ হেসে বলেন দুজন চলে গেল। তারা যাওয়ার সময় সাইবান খেয়াল করলো অন্য মেয়েটি সেই গা ঘাসা যুবতী মেয়েটাকে কে যেন বোঝাচ্ছে, খুব সম্ভবত কিছু নিয়ে শাসন করছে। সাইবান আর বেশি দেখলো না, চোখ সরিয়ে নিয়ে প্রবেশ পথের দিকে তাকালো। সেখানে ছোটোখাটো একটা বীর জমে গেছে। প্রথমটা কিছু দেখতে পেল না সাইবান। বীরে কিছু পাতলা হয়ে আসতেই ধীরে ধীরে উন্মোচিত হলো কাঙ্ক্ষিত দৃশ্যটি। সাইবান অজান্তেই পকেটে দুহাত ঢুকিয়ে দাঁড়ালো, দৃষ্টিতে তাকালো সেদিকে। দীর্ঘকায় এক বলিষ্ঠ পুরুষ, বীরের মাঝে সবার আগে চোখে পড়ার মতন চেহারা, তীক্ষ্ণতা চেহারার গাঁথুনিতে, টানা শকুনের মতো চোখ, চিবুকে অতি শুক্র দাড়ির রেখা, চুলগুলো হালকা কুকড়ানো বাবরি ধরনের, একগুচ্ছ নইয়ে আছে কপালের এক পাশে। বাড়ির শরীরে জড়ানো কালো স্যুট, এর উপরে আবার পা অব্দি লম্বা কালো ওভারকোট। হাতের কবজিতে রূপালী বর্ণের একটি ঘড়ি চকচক করছে। ওটা সত্যিকারের রূপার তৈরি হতে পারে। চোখে একটা রিমলেস চশমা, মোকাবায় অতি শান্ত। লোকটা আসলে সুদর্শন এবং স্টাইলিস্ট, এইটুকুতেই কোনো সন্দেহ নেই। নিজের কর্মচারীদের সঙ্গে কুলস বিনিময় করছে সে হেসে হেসে। অতপর হুট করেই তার চোখ জোড়া ঘুরে পড়ল ও দূরে দাঁড়ানো সাইবানের উপর। একচুল নড়াচড়া সাইবান নিজের দৃষ্টি সরিয়ে নিল না। ঠিক যেভাবে এতক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করছে এখনও সেভাবেই তাকিয়ে রইল। লোকটা নিজেকে ছাড়িয়ে নিল, অতপর শান্ত ভঙ্গিতে লম্বা পা ফেলে সাইবানের দিকেই হাঁটা দিল। পার্টিতে পিনপিন নীরবতা নেমে এলো। শুধু স্টেজ থেকে মৃদু অর্কেস্ট্রার মিউজিকের ধ্বনি বেশি আসছে। বাকিরা যেন শ্বাস নেওয়া ভুলে গিয়েছে। লোকটা সরাসরি সাইবানের সামনে এসে দাঁড়ালো। এতটাই সন্নিকটে যে চাইলেই হাত বাড়িয়ে শুয়ে দেওয়া যাবে। সাইবান এক সেকেন্ডের জন্য তার চোখ থেকে নিজের দৃষ্টি সরালো না, পলক পর্যন্ত ফেলল না। লোকটার উচ্চতায় তার চাইতে ইঞ্চি দেড়েক লম্ব, কিন্তু মুখোমুখি দাঁড়ানোর পরও উচ্চতা পার্থক্য বিশেষ বোঝা গেল না সাইবানের শক্তিশালী শারীরিক গঠনের কারণে। তবে উভয়ের চেহারায় বয়স এবং অভিজ্ঞতার পার্থক্যটা স্পষ্ট। নিজের চিবুকে হাত টেকে লোকটা সাইবানকে অপদাস্তকময় পর্যবেক্ষণ করল। 1 ইঞ্চিও বাদ পড়ল না। পায়ের জুতো থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। অবশেষে গলায় পেছনে ওড়নাটার উপর দৃষ্টি স্থির হলো তার। তির্যক এক হাসির দ্বারা ফুটল পুরুষালী টুর জুড়ে। আজকালকার ফ্যাশনে খুব বিনোদনমূলক, তাই না? কণ্ঠটা বারিকি প্রভাবশালী। সাইবান এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিজের গলার দিকে তাকিয়ে পুনরায় সামনে ফিরল, কারণ ছাড়াই মুচকে হাসলো। এত রঙের জিনিস ছেড়ে এই বর্ণহীন সাদাতেই চোখ আটকালো। মাথা কাত করলো সাইবান। সরাসরি লোকটার চোখের দিকে চেয়ে বিস্তৃত হাসি নিয়ে বলল, আপনি মনে হয় সাদা খুব ভয় পান মিস্টার মির্জা। কাফনের রং বলে কথা।